দেশের নাগরিক, তাদেরকে ভিন্ন মত গ্রহণ করার যে একটা চর্চা, এর মাধ্যমে কিন্তু তৈরি হয়। বিতর্কের মাধ্যমে আমরা যেটা সঠিক, যে একটা যুক্তি নির্ভর, সেটাই কিন্তু গ্রহণ করতে অভ্যস্ত হই। সো একটা সোসাইটি যদি গতিশীল থাকে, ভাইব্রেন্ট থাকে, সেখানে বিতর্ক থাকবে, সেখানে দ্বন্দ্ব থাকবে। এর মাধ্যমে আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাব। এই চর্চাটা দীর্ঘদিন আমাদের মধ্যে বন্ধ ছিল। আমরা প্রশ্ন করতে ভুলে গেছিলাম কোনো একটা বিষয়কে কেন প্রশ্ন করার যে একটা অভ্যাস, সেটা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। খুব আশার কথা, আমরা এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, আমাদের তরুণ শিক্ষার্থী আছে, সেই চর্চায় আমরা তাদেরকে অভ্যস্ত করার একটা সুযোগ তৈরি হচ্ছে। একই সাথে ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাসের কথা বলা হয়েছে, ক্লাইমেট চেঞ্জের কথা বলা হয়েছে। আমরা জানি সবাই যে জলবায়ু পরিবর্তন আমাদের জন্য একটা বড় সমস্যা, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব একদিনে আসলে বোঝা যায় না। দীর্ঘদিন একটা বিষয়ে ফলো করলে একসময় দেখা যায় যে আসলে আমাদের চেঞ্জটা কিভাবে হয়েছে। এই যে পরিবর্তনটা হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করার মতো রেজিলিয়েন্ট সোসাইটিকে আমরা তৈরি করতে পারছি কিনা, যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে আমরা অ্যাড্রেস করার মতো অবস্থায় আমরা যাচ্ছি কিনা। আপনারা যারা নারায়ণগঞ্জের আছেন, আপনারা দেখেছেন 10 বছর আগে, 20 বছর আগে যে জনগোষ্ঠী ছিল, তার চেয়ে কিন্তু অনেক বেশি জনসংখ্যা এখন নারায়ণগঞ্জে বসবাস করে। বিভিন্ন কারণে মানুষ নারায়ণগঞ্জে আসছে, কেউ কর্মসংস্থানের জন্য, কেউ হয়তো অর্থনৈতিক তাগিদে, কেউ নদী ভাঙ্গার কারণে, কেউ বাস্তুচ্যুতির কারণে নানাভাবে আসছে। এবং এই যে বিশাল জনগোষ্ঠী আসছে, নারায়ণগঞ্জ সিটি কি তাদেরকে ধারণ করার মতো জন্য প্রস্তুত হতে পেরেছে কিনা, এই প্রস্তুত হওয়াটাই আসলে একটা সোসাইটি রেজিলিয়েন্ট কিনা, সে তার সবটা কিভাবে অ্যাবজর্ব করবে, সেই চর্চাটা যদি করে, তাহলে বোঝা যাবে যে একটা সোসাইটি রেজিলিয়েন্ট হচ্ছে। ক্লাইমেট রেজিলিয়েন্স সে যে ইস্যু, এটার জন্য আমরা কতটা প্রস্তুত আমরা জানি না। আমাদের হয়তো আরো অনেক কাজ করতে হবে। আমরা পরিবেশ রক্ষার বিষয়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব আসলে শুধু যে যারা এটার দায়িত্বে আছেন তাদের শুধু সেটাই না। আমরা যারা জনগণ আছি, আমরা যারা এই পরিবেশের মধ্যে বসবাস করি, এই সোসাইটির মধ্যে বসবাস করি, আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। আমরা যদি নারায়ণগঞ্জের নালা, খাল, বিল আমরা খেয়াল করি, দেখব যে প্রচুর ময়লা আবর্জনা আমরা ফেলছি, এবং এর একটা বড় অংশ হচ্ছে আমাদের মাইক্রোপ্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটাকে আমরা বলি। এটা কিন্তু পরিবেশে আসলে, একবার আসলে এটা সহজে ধ্বংস হয় না। 100 বছর, 200 বছর, 300 বছরও এটা কিছু হয় না। এবং অত্যন্ত আশঙ্কার বিষয় হচ্ছে যে আমাদের ফুড চেইনের মধ্যে এই মাইক্রোপ্লাস্টিকটা ঢুকে যাচ্ছে, যেটা খুবই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই এটা হুমকির একটা বিষয়। আমরা যারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করছি, ব্যবহারের পরে তো আমরা ফেলে দিচ্ছি। আমরা ভাবছি যে এটা তো ফেলে দিচ্ছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এটা যেভাবে ফুড চেইনের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি আমাকে ক্ষতিগ্রস্ত করছে, আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, আপনার সন্তানকে ক্ষতিগ্রস্ত করছে, এবং ভবিষ্যতে কিন্তু এটা তাদের জন্য একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে চাই, আমাদের পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। এই যে আসার সময় পাশেই আমাদের যে নালাটি আছে, আপনি এখান থেকে তাকিয়ে দেখবেন যে প্লাস্টিকের এগুলো ভাসছে। এগুলো কে আসলে ফেলেছে? নিশ্চয়ই আমরা যারা নারায়ণগঞ্জে বসবাস করি, আমরাই ফেলছি। এবং আমরা যদি এটা যত্রতত্র ফেলে দিই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শত চেষ্টা করে কিন্তু এটা পরিষ্কার রাখতে পারবে না। আমাদের দিক থেকেও দায়িত্ব আছে। আমরা হয়তো বলতে পারি, কর্তৃপক্ষকে অনেক দোষারোপ করতে পারি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে দোষারোপ করতে পারি যে তারা ঠিকমতো কাজ করতে পারছে না। কিন্তু আমি যদি চোখ বন্ধ করে আমার নিজের দিকে আঙ্গুলি নির্দেশ করি যে আমি আসলে কতটা দায়িত্ব পালন করছি, তখন কিন্তু সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। আমরা অনেক সময় বলি যে আমি একা করে কি করব, সবাই তো ফেলছে। সবার কথা বাদ দেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি ফেলবেন না, আরেকজন কি করে করুক। প্রত্যেকে যদি আমরা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি সেই শপথটি নেই যে আমি এই দুষ্কর্মটি করব না, একসময় দেখবে যে এটা পরিষ্কার হয়ে গেছে। একসময় আমরা নারায়ণগঞ্জে সুন্দর একটা পরিবেশ আমরা পাবো।
এবং এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা অন্যান্য যেসব বর্জ্য আমাদের ফুড চেইনের মধ্যে ঢুকছে, এটা কিন্তু শুধু যে একজনকে ক্ষতিগ্রস্ত করছে, আপনার অজান্তে আপনাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আপনি কিন্তু বুঝতে পারছেন না। আমাদের আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের এখন ক্যান্সারের রোগী অনেক বেড়ে গেছে, ক্যান্সারের মৃত্যুর সংখ্যা বেড়েছে। এটার একমাত্র কারণ হলো যে আমাদের, একমাত্র বলবো না, একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের যে ভেজাল খাদ্য গ্রহণ, এইসব দূষিত খাবার আমাদের খাদ্যচক্রের মধ্যে আসার কারণে আমরা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের একটা সুন্দর পরিবেশ লাগবে। আমরা জলবায়ুর পরিবর্তনের যে ঝুঁকিটি আছে সেটি যাতে আমরা মোকাবেলা করতে পারি সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। একই সাথে আমাদের একটা ইনক্লুসিভ সোসাইটি গড়তে হলে ভিন্ন মতকে গ্রহণ করার যে একটা অভ্যাস, সেটা আমাদের ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। আমরা ভিন্ন মতকে গ্রহণ করতে চাই না, সবসময় বলি যে বিচার মানি তাল গাছটা আমার। এই অবস্থান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেটা যুক্তি নির্ভর, যেটা সঠিক, সেটা গ্রহণ করার একটা মানসিকতা থাকতে হবে। আমরা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ভিন্ন মতকে গ্রহণ করতে চাই না। যেটা আমার মতের বিরুদ্ধে যায় আমি মনে করি যে সেটা আমার জন্য ক্ষতিকর বা সে আমার বিরুদ্ধে মতের লোক, এটা সবসময় সত্যি নয়। যে সোসাইটি যত বেশি ভিন্ন মতকে গ্রহণ করতে পারে সেই সোসাইটি কিন্তু তত বেশি উন্নত। তো এই মানসিকতাটা, এই চর্চাটা আমরা আমাদের তরুণ শিক্ষার্থী যারা আছে, শিশু যারা আছে, তাদের ভিতরে যদি শুরুতেই ঢুকিয়ে দিতে পারি, একসময় তারা একটা সুন্দর, সহনীয়, সহনশীল একটা সোসাইটি গড়তে পারবে। আমি মনে করি যে এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শিশুরা সেটা চর্চা করবে, তারা বিতর্ক করবে এবং বিতর্কের মাধ্যমে সঠিক জিনিসটা, তারা সঠিক সিদ্ধান্তটি তারা নিতে পারবে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতা যেটা আয়োজন করা হচ্ছে, আমি প্রত্যাশা করি ভবিষ্যতে হয়তো আরও বড় পর্যায়ে সেটি হবে। এবং আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে আজকের যে বিতর্ক প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।